অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজ আমরা আরো একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। আজকে আমরা ডিসকাস করব হোয়াট কনসিডারেশনস অ্যান্ড অবজেক্টস আর লফুল অ্যান্ড হোয়াট নট, যেটা সেকশন 23 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। সেকশন 23 ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর মধ্যে দেওয়া রয়েছে হোয়াট কনসিডারেশন অ্যান্ড অবজেক্ট আর লফুল অ্যান্ড হোয়াট নট। আমরা জানি যে একটি ভ্যালিড কন্ট্রাক্ট হতে গেলে সেই কন্ট্রাক্টের যে কনসিডারেশনসটা রয়েছে বা যে অবজেক্টে যে উদ্দেশ্যে কন্ট্রাক্টটা করা হচ্ছে সেটা লফুল হতে হবে। কনসিডারেশন এবং অবজেক্ট যদি লফুল না হয়ে থাকে তাহলে সেই কন্ট্রাক্টটা কিন্তু ভয়েড হয়ে যাবে। তাহলে কখন বা কোন কোন সার্কামস্টান্সেসগুলো থাকলে একটা কনসিডারেশন বা অবজেক্ট সেটা আনলফুল হয়ে যায় বা কন্ট্রাক্টটা তখন ভয়েড হয়ে যায়, সেটাই কিন্তু আমরা এখানে দেখব। সাধারণত বলছে দ্য কনসিডারেশন অর দ্য অবজেক্ট অফ অ্যান এগ্রিমেন্ট ইজ লফুল আনলেস বলে যে পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, বলছে এই সার্কামস্টান্সেসগুলো এক্সিস্ট করলে তখন সেই অবজেক্ট এবং কনসিডারেশন যেটা একটা এগ্রিমেন্টের মধ্যে সেটা আর লফুল থাকবে না, তখন সেটা আনলফুল হয়ে যায়। তাহলে কোন কোন সার্কামস্টান্সেসগুলো এক্সিস্ট করলে বা কখন একটা এগ্রিমেন্টের কনসিডারেশন এবং অবজেক্ট যেটা আছে সেটা আনলফুল হয়ে যায় সেটা আমরা দেখব। নাম্বার 1 বলছে কি, ইফ ইট ইজ ফরবিডেন বাই দ্য ল। ইফ ইট ইজ ফরবিডেন বাই দ্য ল। এই ফরবিডেন বাই দ্য ল কথার অর্থ কি? এই ফরবিডেন কথার অর্থ হচ্ছে নিষিদ্ধ। বাই দ্য ল মানে আইন কর্তৃক। তাহলে আইন কর্তৃক নিষিদ্ধ এমন কোনো কিছু উদ্দেশ্যে যদি কোনো এগ্রিমেন্ট করা হয়ে থাকে বা যদি কনসিডারেশন যদি সেটাকে রাখা হয়ে থাকে, সেক্ষেত্রে বলছে সেটা আনলফুল হয়ে যাবে এবং সেটা যদি হয়ে থাকে এগ্রিমেন্টটা আমাদের কি হবে না, কন্ট্রাক্ট যেটা আছে সেটা ভয়েড হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ইট ইজ ফরবিডেন বাই দ্য ল বলতে কি বোঝানো হচ্ছে? একটা এক্সাম্পল দিয়ে সাপোজ যদি জিনিসটাকে বোঝায় তাহলে জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন মনে করো একজন ব্যক্তি এ উইদাউট লাইসেন্সে কি করছে? অ্যালকোহল বিক্রি করছে। উইদাউট লাইসেন্সে কি করছে? অ্যালকোহল বিক্রি করছে। তাহলে উইদাউট লাইসেন্স অ্যালকোহল বিক্রি করা দ্যাট ইজ ফরবিডেন বাই দ্য ল। উইদাউট লাইসেন্স যদি সে কি করে থাকে অ্যালকোহল বিক্রি করে, সেটা হচ্ছে ফরবিডেন বাই দ্য ল। এবং সেই অ্যালকোহল বিক্রি করবে বলে কি করেছিল? বিয়ের কাছ থেকে একটা দোকান ভাড়া নিয়েছিল। তাহলে এ উইদাউট লাইসেন্স অ্যালকোহল বিক্রি করবে বলে বিয়ের কাছ থেকে একটা রুম ভাড়া নিয়েছিল, একটা এগ্রিমেন্টের মাধ্যমে রুমটা ভাড়া নিয়েছিল। এ বিয়ের কাছ থেকে একটা রুম ভাড়া নিয়েছিল উইদাউট লাইসেন্স কি করার জন্য? অ্যালকোহল সেল করার জন্য। তাহলে উইদাউট লাইসেন্স অ্যালকোহল সেল করাটা দ্যাট ইজ ফরবিডেন বাই দ্য ল। তাহলে এই যে এগ্রিমেন্ট ছিল, এই এগ্রিমেন্টটা, এই যে কন্ট্রাক্টটা হচ্ছে, সেই উদ্দেশ্যটা কি ছিল? অবজেক্ট কি ছিল না উইদাউট লাইসেন্স কি করা? অ্যালকোহল বিক্রি করা। বলছে যেটা কিনা ফরবিডেন বাই দ্য ল যদি হয়ে থাকে এই অবজেক্টটা, বলছে সেক্ষেত্রে কি হবে? এই কনসিডারেশন বা এই অবজেক্টটা সেটা কি হয়ে যাবে? আনলফুল হয়ে যাবে। এবং যদি আনলফুল হয় তাহলে এগ্রিমেন্টটা কি হয়ে যাবে? ভয়েড হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি ফরবিডেন বাই দ্য ল হয় তাহলে কিন্তু সেটা লফুল থাকছে না অবজেক্ট, তখন সেটা আনলফুল হয়ে যাচ্ছে। একই রকমভাবে যদি কারো জমি, কাউকে আমরা জানি যে আফিম চাষ করা বা ওপিয়াম চাষ করাটা কিন্তু আইনত নিষিদ্ধ কাজ। যদি কারো জমি কেউ কাউকে লিজ দিয়ে থাকে ওপিয়াম চাষ করার জন্য, আফিম চাষ করার জন্য, সেক্ষেত্রে বলছে কি এটা দ্যাট ইজ ফরবিডেন বাই দ্য ল। তাহলে এখানে উদ্দেশ্যটা কি আছে না আনলফুল রয়েছে। তাহলে কখন উদ্দেশ্য আনলফুল হবে? যদি কিনা দ্যাট ইজ ফরবিডেন বাই দ্য ল যদি হয়ে থাকে সেক্ষেত্রে। 2 নম্বর পয়েন্ট আমরা দেখব, বলছে কিনা যদি কোন একটা এগ্রিমেন্টের কনসিডারেশন বা অবজেক্ট, বলছে ইজ অফ সাচ এ নেচার, যদি কোন একটা এগ্রিমেন্টের কনসিডারেশন বা অবজেক্ট বলছে ইজ অফ সাচ এ নেচার, যদি এমন একটা প্রকৃতির হয়ে থাকে দ্যাট ইফ পারমিটেড, যদি সেই অবজেক্ট বা কনসিডারেশনটাকে পারমিট করা হয় করার জন্য, বলছে ইট উড ডিফেক্ট, এটা ডিফেক্ট করবে কি? দ্য প্রভিশনস অফ এনি ল, লয়ের কোন প্রভিশন সেটাকে ডিফিটেট করে দেবে। কখন? বলছে যদি কোন একটা এগ্রিমেন্টের কনসিডারেশন এবং অবজেক্ট যদি এমন একটা প্রকৃতির হয়ে থাকে, যদি সেটাকে পারমিট করা হয়, যদি সেটাকে অ্যালাউ করা হয়, তাহলে আইনের কোন একটা প্রভিশনসকে ডিফিটেট করে দেবে। তাহলে এর জন্য আমি একটা কেসের কথা এখানে বলবো, খুব ইম্পর্টেন্ট কেস আছে, রাম সেবক ভার্সেস রামচরণের কেস আছে, খুব ইম্পর্টেন্ট কেস। তাহলে যদি কোনো একটা এগ্রিমেন্টের কনসিডারেশন এবং অবজেক্ট যদি এমন একটা প্রকৃতির হয়ে থাকে, যদি সেটাকে অ্যালাউ বা পারমিট করা হয়, তাহলে আইনের কোনো প্রভিশনসকে কি করে দেওয়া হবে? ডিফিটেট করে দেওয়া হবে। রাম সেবক ভার্সেস রামচরণের কেসে কিছু ব্যক্তি
কিছু পার্টনার্স মিলে একটা পার্টনারশিপ ফার্ম তৈরি করেছিল। সেই পার্টনারশিপ ফার্মে তারা কিছু বিজনেস ক্যারি অন করতো। সেই বিজনেস ক্যারি অন করার ক্ষেত্রে তারা নিজেদের মধ্যে এগ্রিমেন্ট করেছিল আমাদের বিজনেসের যে ট্রানজাকশনস, সেই ট্রানজাকশনের কিছু আমরা অ্যাকাউন্টস বুকের মধ্যে আমরা তুলব না। কেন তুলব না? এই কারণে তুলব না যাতে করে ইনকাম ট্যাক্স আমরা কি করতে পারি, ফাঁকি দিতে পারি। ভালো কথা, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তাদের যে ট্রানজাকশনস বা লেনদেন তার বেশ কিছু ট্রানজাকশনস তারা তাদের অ্যাকাউন্টস বুকসের মধ্যে রাখেনি। পরবর্তীতে কি হলো, যারা পার্টনার ছিল তাদের মধ্যে বিরোধ দেখা যায়। একটা পার্টনার তখন তার নিজের অ্যাকাউন্টসের জন্য বা ডিউ যেটা পেতে এন্টাইটেল তার জন্য যখন মামলা করে দেয়, যখন মামলাটা কোর্টের কাছে আসে তখন বিষয়টা অ্যাপিয়ার্স, তখন সেটা কোর্টের কাছে প্রকাশ পেয়ে যায় যে এখানে ইনকাম ট্যাক্সকে ফাঁকি দেওয়ার জন্য এরা কি করেছিল না কিছু ট্রানজাকশনস এখানে কিন্তু অ্যাকাউন্ট বুকসের মধ্যে এরা লেখেনি, এটাকে মেনশন করেনি। কোর্ট বিষয়টা জানতে পারে। তখন কোর্ট বলছে যদি তোমাদের এই মামলাটাকে যদি আমি অ্যাকসেপ্ট করে যদি বিচার করে দিই, যদি এটাকে পারমিট করে দিই, সেক্ষেত্রে কি হবে, ইনকাম ট্যাক্স অ্যাক্টের যে প্রভিশনস রয়েছে ইনকাম ট্যাক্স পাওয়ার ক্ষেত্রে সেটা ডিফিটেড হয়ে যাবে, সেটা ডিফিটেড হয়ে যাবে। তাহলে যদি কোনো একটা এগ্রিমেন্টের কনসিডারেশন বা অবজেক্ট, তাহলে এই যে এগ্রিমেন্টটা হয়েছিল রাম সেবক ভার্সেস রামচরণের কেসে কিছু পার্টনারদের মধ্যে, যে আমাদের কিছু বিজনেস ট্রানজাকশন আমরা নিজেদের অ্যাকাউন্টসের মধ্যে দেখাবো না যাতে করে ইনকাম ট্যাক্স ফাঁকি দিতে পারি, তাহলে এর উদ্দেশ্যটা কি ছিল, আনলফুল ছিল। কেন আনলফুল ছিল? বলছে এটা এমন একটা প্রকৃতি ছিল যদি এটাকে পারমিট করে দেওয়া হয় তাহলে কি হবে, কোন আইনের প্রভিশনস যেটা আছে সেটাকে ডিফিট করে দেবে। দেখেন ইনকাম ট্যাক্স অ্যাক্টের যে প্রভিশনস সেটা ডিফিটেড হয়ে যেত যদি এই অবজেক্ট যেটা ছিল সেটাকে যদি পারমিট করে দেওয়া হয়, কারণ কি এটা আনলফুল ছিল। নেক্সট, যদি কিনা কোনো একটা এগ্রিমেন্টের যদি কনসিডারেশন বা অবজেক্ট যদি ফ্রডুলেন্ট হয়ে থাকে, ফ্রডুলেন্ট মানে প্রতারণামূলক যদি হয়ে থাকে, যদি এটা ফ্রডুলেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও বলছে কি না এগ্রিমেন্টের যে কনসিডারেশন বা অবজেক্ট সেটা আনলফুল হয়ে যাবে। তাহলে যদি ফ্রডুলেন্ট ইন নেচার হয়ে থাকে, প্রতারণামূলক হয়ে থাকে, তাহলে কিছু ব্যক্তি যদি প্রতারণা করার মাধ্যমে, যদি চিট করার মাধ্যমে, কাউকে ঠকানোর মাধ্যমে যদি কোনো টাকা পয়সা যদি বা কোনো প্রপার্টি যদি আর্ন করে তারপর যদি সেটাকে ডিস্ট্রিবিউট করার যদি পরিকল্পনা করে থাকে, বলছে দ্যাট ইজ ইন ফ্রডুলেন্ট ইন নেচার, তাহলে সেক্ষেত্রে যে এগ্রিমেন্টটা দুটো বা তিনটে ব্যক্তির মধ্যে হয়েছিল সেটা কিন্তু আনলফুল হবে। কারণটা কি, ভয়েড হয়ে যাবে। কারণ কি, সেখানে এগ্রিমেন্টের মধ্যে যে কনসিডারেশন বা অবজেক্ট ছিল সেটা ফ্রডুলেন্ট ইন নেচার ছিল, যেটা কিনা লফুল নয়, যেটা কিনা আনলফুল। নেক্সট পয়েন্ট বলছে যদি কোনো একটা এগ্রিমেন্টের কনসিডারেশন এবং অবজেক্ট কি বলছে, বলছে ইনভলভস অর ইমপ্লাইজ ইনজুরি টু দ্য পারসন অর দ্য প্রপার্টি অফ অ্যানাদার। তাহলে যখন দুজন ব্যক্তি যদি একে অপরের সাথে যদি কোনো এগ্রিমেন্ট করে থাকে, সেই এগ্রিমেন্টের মধ্যে যদি উল্লেখ করা থাকে যে অন্য কোনো ব্যক্তির পারসন, বডি বা প্রপার্টিকে ইনজুরি করার, সাপোজ এ বি এর সাথে এগ্রিমেন্ট করছে যে তুমি যদি সি কে কোনো রকম ভাবে তার এগেনস্টে যদি কোনো ক্রাইম করো বা যদি কোনো টর্ট করো তাহলে তোমাকে আমি 1 লাখ টাকা দেবো। তাহলে কি হচ্ছে এখানে, এ সাপোজ মনে করো বি এর সাথে একটা এগ্রিমেন্ট করছে। কি এগ্রিমেন্ট? বলছে যদি সি, এই সি কে যদি তুমি ইনজিওর করো, যদি ইনজুরি করো সি এর, তাহলে তোমাকে আমি কি করব না তোমাকে আমি 10 লাখ টাকা দেব। তাহলে এই যে এর সাথে বি এর যে একটা এগ্রিমেন্ট হয়েছে, এই এগ্রিমেন্টে কি আছে না ইমপ্লাইজ করা আছে ইনজুরি করা কোনো একটা পারসনসকে, কোনো ব্যক্তিকে। বলছে সেক্ষেত্রে বলছে কি যদি কোনো এগ্রিমেন্টের অবজেক্ট বা কনসিডারেশন যদি এমনটা হয়ে থাকে অন্য ব্যক্তিকে ইনজুরি করা বা তার পারসন বা প্রপার্টিকে ইনজুরি করা, তখন বলছে সেটা লফুল হবে না, সেটা আনলফুল হয়ে যাবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্যাট, শেষেরটা বলছে কি when the court regards it as immoral or opposed to the public policy। এই opposed to the public policy কথাটার অর্থ কি? opposed to the public কথাটার opposed to the public policy কথাটার অর্থ হচ্ছে যে which is injurious to the interest of society। যখন কোন একটা এগ্রিমেন্টের কোনো কনসিডারেশন বা অবজেক্ট যদি কিনা সেটা ইনজুরিয়াস টু দ্য ইন্টারেস্ট অফ সোসাইটি হয়ে যায়, তখন সেটাকে আমরা বলতে পারি অপোজ টু দ্য পাবলিক পলিসি আমরা বলতে পারি। তাহলে যখন কোন একটা এগ্রিমেন্টের কনসিডারেশন বা অবজেক্টকে কোর্ট কি করছে, রিগার্ডস বিবেচনা করছে ইমোরাল হিসেবে, যখন সেটাকে অপোজ টু দ্য পাবলিক পলিসি বলছে, তখন বলছে সেই কনসিডারেশন বা অবজেক্টটা লফুল থাকছে না, সেটা আনলফুল হয়ে যাচ্ছে। সাপোজ মনে করো একজন ব্যক্তি কি করছে না তার নিজের মেয়েকে কি করছে প্রস্টিটিউশনের জন্য যদি সাপোজ মনে করে কাউকে ভাড়া দিচ্ছে, টাকা আর্নিং করার জন্য তাকে রেন্ট দিচ্ছে, সেক্ষেত্রে বলছে কি দ্যাট ইজ ইমোরাল, দ্যাট ইজ অপোজ টু দ্য পাবলিক পলিসি। সেক্ষেত্রে বলছে ওই যে এগ্রিমেন্টটা হচ্ছে, ওই এগ্রিমেন্টের যে কনসিডারেশনটা রয়েছে, ওই এগ্রিমেন্টের যে অবজেক্ট রয়েছে সেটা কি হবে না আনলফুল হয়ে যাবে। সাপোজ মনে করো একজন ব্যক্তি
একজন ব্যক্তি জানে যে জুয়া খেলা হচ্ছে আইনতভাবে নিষিদ্ধ, এ কি করেছে, তার নিজের যে বাড়ি আছে সে নিজের বাড়িটাকে কি করেছে, হাউস, সে নিজের বাড়িটাকে ভাড়া দিচ্ছে কিসের জন্য, সেখানে জুয়া খেলার আসর বসানোর জন্য। তাহলে এ আর বি এর মধ্যে যে এগ্রিমেন্টটা হচ্ছে, সেই এগ্রিমেন্টের মধ্যে যে কনসিডারেশন বা যে অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি কি, এটা আনলফুল। কারণ কি, এটা ইমোরাল, এটা অপোজ টু দ্য পাবলিক পলিসি। জুয়া খেলার আসর বসানো, সেখানে নোংরামি করা, এগুলো কিন্তু আইনত সিদ্ধ নয়, এগুলো কিন্তু নিষিদ্ধ কাজ। সেক্ষেত্রে বলছে কি, এখানে এগ্রিমেন্টের যে কনসিডারেশন বা অবজেক্ট যেটা রয়েছে সেটা কি হচ্ছে না, এখানে আনলফুল হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা সেকশন 23 এর মধ্যে কি দেখতে পাচ্ছি, ইন ইচ অফ দিস কেসেস, এই ইন ইচ অফ দিস কেসেস বলতে কি বোঝাচ্ছে, এই যে লেখা আছে ইন ইচ অফ দিস কেসেস, ইচ অফ দিস কেসেস বলতে এইগুলো বোঝানো হয়েছে যে ফরবিডেন বাই দ্য ল, ইচ অফ সাচ এ নেচার, ইফ পারমিটেড ইউ টু ডিফিক্ট দ্য প্রভিশনস অফ ল, ফ্রডুলেন্ট বোঝাচ্ছে ইনভলভস অর ইমপ্লাইজ ইনজুরি টু দ্য পারসন অর প্রপার্টি অফ অ্যানাদার, দ্য কোর্ট রিগার্ডস অ্যাজ ইমোরাল অর অপোজ টু দ্য পাবলিক পলিসি। এই সার্কামস্ট্যান্সেস গুলো বলছে ইন ইচ অফ দিস কেসেস, এই সবগুলো ক্ষেত্রে দ্য কনসিডারেশন অর দ্য অবজেক্ট অফ অ্যান এগ্রিমেন্ট ইজ সেড টু বি আনলফুল। এই সবগুলো ক্ষেত্রেই বলা হচ্ছে কোন এগ্রিমেন্টের কনসিডারেশন বা অবজেক্টটাকে আনলফুল। বলছে এভরি এগ্রিমেন্ট অফ হুইচ দ্য অবজেক্ট অফ কনসিডারেশন ইজ আনলফুল ইজ ভয়েড। যে সমস্ত এগ্রিমেন্টের অবজেক্ট বা কনসিডারেশন গুলো আনলফুল হবে সেগুলোকে আমরা ভয়েড বলবো। তাহলে সেকশন 23 তে আমরা কি দেখতে পেলাম, সেকশন 23 তে কিছু সার্কামস্ট্যান্সেস এর কথা দেখতে পেলাম, যে সার্কামস্ট্যান্সেস গুলো এক্সিস্ট হলে একটা এগ্রিমেন্টের কনসিডারেশন এবং অবজেক্ট সেটা লফুল না হয়ে সেটা হয়ে যাবে কি না আনলফুল হয়ে যাবে, সেটা লফুল না হয়ে গিয়ে সেটা আনলফুল হবে। আর যদি কোনো এগ্রিমেন্টের অবজেক্ট বা কনসিডারেশন আনলফুল হয় তখন সেটা কি হবে, তখন সেটা ভয়েড হয়ে যাবে। তাহলে সেকশন 23 থেকে আমরা কি দেখতে পেলাম যে হোয়াট কনসিডারেশনস আর অবজেক্ট আর লফুল অ্যান্ড হোয়াট নট। সাধারণত কোন একটা এগ্রিমেন্টের কনসিডারেশন এবং অবজেক্ট সেটা লফুলি হয়ে থাকে যদি নাকি এই সার্কামস্ট্যান্সেস গুলো এক্সিস্ট করে থাকে। আর যখনই কোনো এগ্রিমেন্টের অবজেক্ট এবং কনসিডারেশনের মধ্যে এই সার্কামস্ট্যান্সেস গুলো এক্সিস্ট থাকবে তখন সেই কনসিডারেশন এবং অবজেক্টটা লফুল না হয়ে সেটা আনলফুল হয়ে যাবে। আর যখনই কোনো এগ্রিমেন্টের কনসিডারেশন এবং অবজেক্ট আনলফুল হবে তখন সেই এগ্রিমেন্টটা ভয়েড বা বাতিল হয়ে যাবে। তাহলে আমরা আজকে সেকশন 23 ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর যে ডিসকাশনসটা কমপ্লিট করলাম, আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ সো মাচ।